আওয়ামী আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন এখনও রাষ্ট্রপতির ক্ষমতায় বহাল রয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল বাস্তবতা তৈরি হয়েছে তাকে ঘিরে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি একই মেয়াদে দায়িত্ব পালন করতে গিয়ে 3 জন প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ করিয়েছেন। সাংবিধানিক কাঠামোর ভেতরে রাষ্ট্রপতির ভূমিকা সাধারণত আনুষ্ঠানিক হলেও রাজনৈতিক টানাপোড়েনের সময় এই পদটি বিশেষ তাৎপর্য বহন করে। আর সেই কারণেই এখন রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাষ্ট্রপতি পদটি। এদিকে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির ক্ষমতায় থাকা অবস্থায় নতুন রাষ্ট্রপতির খোঁজ শুরু করেছে বিএনপি। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে হতে যাচ্ছে বিএনপির পছন্দের নতুন রাষ্ট্রপতি। গুঞ্জন, জল্পনা, বিশ্লেষণ সব মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত। শোনা যাচ্ছিল বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। তবে এই আলোচনা কতটা বাস্তবসম্মত, বিএনপি নেতৃত্ব এ বিষয়ে কি ভাবছে, আজকের বিশ্লেষণে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। তাই থাকুন ভিডিও শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় প্রথমেই যে নামটি সামনে আসে তিনি হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা যাচ্ছে নতুন রাষ্ট্রপতি হিসেবে তার নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি অচল আনুগত্য তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে। ঠাকুরগাঁও থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতির প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি দলটির নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলীয় আনুগত্য, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এই 3টি গুণ তাকে রাষ্ট্রপতি পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে। রাজনৈতিক সংকটের সময়ও তার বক্তব্য ছিল সংযত কিন্তু দৃঢ়। বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতি পদে একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকেই তিনি যথেষ্ট উপযুক্ত। তবে প্রশ্ন থেকে যায়, তিনি কি দলীয় সক্রিয় রাজনীতি ছেড়ে সাংবিধানিক এই পদে যেতে আগ্রহী হবেন? এরপর যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন এবং আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা তাকে বিশেষভাবে আলোচনায় রেখেছে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তার নেতৃত্বে ক্ষুদ্র ঋণ ধারণা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ফলে অনেক সাধারণ নাগরিক মনে করেন তার মতো একজন ব্যক্তিত্ব রাষ্ট্রপতি হলে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন ডক্টর ইউনূসকে নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, অর্থাৎ তাকে রাষ্ট্রপতি পদে বসানোর বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা এখনও পরিণত পর্যায়ে যায়নি। দলীয় সূত্র বলছে প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ করে ডক্টর ইউনূস সামাজিক ব্যবসা, তরুণ উদ্যোক্তা তৈরি এবং শূন্য দারিদ্র্য ও শূন্য বেকারত্বের লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে বেশি আগ্রহী। সুতরাং তাকে রাষ্ট্রপতি করার সম্ভাবনা যতটা আলোচিত, বাস্তবতা হয়তো ভিন্ন দিকেই ইঙ্গিত দিচ্ছে। সম্ভাব্য তালিকায় আরও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দীর্ঘ রাজনৈতিক জীবন, মন্ত্রী হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন এবং সংসদীয় অভিজ্ঞতা তাকে এই তালিকায় স্থান দিয়েছে। কুমিল্লা ও দাউদকান্দি এলাকায় তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য। এলাকাবাসীর মতে প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার বিচারে তিনি রাষ্ট্রপতি পদে যোগ্য। তবে তার বয়স একটি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলে অনেকে মনে করছেন উচ্চ বয়সের কারণে তাকে হয়তো এই দায়িত্ব নাও দেওয়া হতে পারে, কিন্তু অভিজ্ঞতার মূল্যায়ন করলে তিনি নিঃসন্দেহে একজন শক্তিশালী প্রার্থী। রাষ্ট্রপতি পদে এমন একজন ব্যক্তিত্ব প্রয়োজন যিনি সাংবিধানিক সীমারেখা বজায় রেখে রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে পারবেন। এই দৃষ্টিকোণ থেকে তার নাম উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এছাড়া আলোচনায় রয়েছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকলেও তিনি খুব বেশি নির্বাচনে অংশ নেননি এবং মন্ত্রী হিসেবেও কাজ করেননি। ফলে রাষ্ট্রপতি হিসেবে তার প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠছে। তবে কূটনৈতিক ক্ষেত্রে কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা তাকে কিছুটা বাড়তি সুবিধা দিতে পারে। দলীয় আনুগত্য ও সংগঠনের প্রতি নিবেদন তার শক্তি। আরেকটি গুরুত্বপূর্ণ নাম হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যদিও দলের গোপন সূত্র বলছে তাকে সংসদের স্পিকার করার আলোচনা চলছে, তবুও রাষ্ট্রপতি হিসেবেও তার নাম উচ্চারিত হয়েছে। সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিন খানের ছেলে হিসেবে রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ডক্টর মঈন খান দীর্ঘদিন ধরেই রাজনীতিতে সক্রিয়। তিনি তথ্যমন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তাকে গুরুত্বপূর্ণ অবস্থানে রেখেছে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরীর নামও আলোচনায় এসেছে। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24তম উপাচার্য। 2002 সালের 23 জুলাই রাতে শামসুন্নাহার হলে পুলিশি হামলার ঘটনায় ছাত্রছাত্রীদের প্রতিবাদের মুখে তিনি চাপে পড়েন এবং পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুরোধে পদত্যাগ করেন। পরে তিনি বাহরাইনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও কূটনৈতিক অভিজ্ঞতা তাকে ভিন্ন মাত্রা দিয়েছে। এখন প্রশ্ন হলো বিএনপি কাকে বেছে নেবে? দলীয় আনুগত্য, প্রশাসনিক অভিজ্ঞতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সবকিছু মিলিয়ে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে দলকে। রাষ্ট্রপতি পদটি কেবল সাংবিধানিক আনুষ্ঠানিকতা নয়, রাজনৈতিক সংকটকালে এটি হয়ে ওঠে গুরুত্বপূর্ণ নোঙর। সঠিক ব্যক্তিকে এই পদে বসাতে পারলে সরকার যেমন স্থিতিশীলতা পাবে, তেমনি আন্তর্জাতিক
আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি ইতিবাচক বার্তা যাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি যদি অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিবিদকে বেছে নেয় তাহলে মির্জা ফখরুল বা খন্দকার মোশাররফের মতো নেতারা এগিয়ে থাকবেন। আর যদি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষ ভাবমূর্তি প্রাধান্য পায় তাহলে ডক্টর ইউনূসের নাম আলোচনায় থাকবে। আবার সাংগঠনিক ভারসাম্য রক্ষার প্রশ্নে নজরুল ইসলাম খান বা ডক্টর মঈন খানকেও বিবেচনা করা হতে পারে। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গন এখন অপেক্ষায়। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে হয়তো আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে, কারণ এটি শুধু সাংবিধানিক নিয়োগ নয়, এটি ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথের ইঙ্গিত বহন করে। আপনাদের মতে এই তালিকায় কার যোগ্যতা সবচেয়ে বেশি? রাজনৈতিক অভিজ্ঞতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নাকি সাংগঠনিক দক্ষতা? কোন মানদণ্ডকে অগ্রাধিকার দেওয়া উচিত? আপনার মতামত জানাতে পারেন। আর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।